নমস্কার, আমি শুভ্রশঙ্কর চট্টোপাধ্যায়, দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই সার্ভে ইনস্ট্রাক্টর। আগের বার আমরা করেছিলাম হচ্ছে চেন সার্ভের রেঞ্জিং এর ডাইরেক্ট রেঞ্জিং ভাগটি আমরা আগেরবার দেখেছিলাম। আর আজকে আমরা দেখব ইনডাইরেক্ট রেঞ্জিং। ইনডাইরেক্ট রেঞ্জিং কিভাবে করতে হয় সেটি আজকে আমরা এখানে দেখব। তো আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং শুরু করার আগে একটি বিষয় বুঝে নেব, সেটি হলো রেঞ্জিং করার জন্য যে ইকুইপমেন্ট আমরা ইউজ করি সেটাকে বলা হয় রেঞ্জিং রড। আমরা নর্মালি এর জন্য রেঞ্জিং রড ব্যবহার করি। রেঞ্জিং রড কিরকম দেখতে হয়? একটি সিলিন্ড্রিক্যাল পোল টাইপের দেখতে হয়, সিলিন্ড্রিক্যাল পোল টাইপের দেখতে হয় রেঞ্জিং রড, যার মধ্যে 200 mm ছাড়া ছাড়া ভাগ থাকে। 200 mm ছাড়া ছাড়া ভাগ থাকে, আর নিচে একটি টো থাকে। এটি একটি আয়রন শু বলা হয় এটাকে, আর এটা লোহার জুতো টাইপের, মানে লোহার হয় এই বস্তুটি, আয়রন শু। এই যে রংটি আছে এটি রেড অথবা ব্ল্যাক কালারের হয়, আর এই রংটি হোয়াইট কালারের হয়। তো এইরকম দেখতে হয় আমাদের রেঞ্জিং রড। আর উপরে একটি ফ্ল্যাগ থাকে। এই ফ্ল্যাগের বিশেষত্বটা কি? যখন আমরা রেঞ্জিং করি, যদি আমাদের দূরত্ব 200 মিটারের অধিক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ফ্ল্যাগটি একমাত্র জিনিস যেটা আমাদের দেখতে সুবিধাজনক হয়, দেখতে সুবিধা তৈরি করে এই ফ্ল্যাগটি। কারণ ফ্ল্যাগ না থাকলে 200 মিটার পর আমি চিহ্নিত করতে পারবো না এই রেঞ্জিং রডটি কোথায় আছে। তো সেটি চিহ্নিত করার জন্য এই ফ্ল্যাগটি আছে। এই ফ্ল্যাগের রং হয় হচ্ছে লাল রঙের ফ্ল্যাগ থাকে একটি। এইবার এই রেঞ্জিং রড দিয়ে আমরা ডাইরেক্ট রেঞ্জিং করেছি, আমরা আগেবার দেখেছিলাম 3টে জায়গায় রেঞ্জিং রড পোতা হয়েছিল। তো ডাইরেক্ট রেঞ্জিং এ আমাদের মিনিমাম যেটি লাগে সেটি হচ্ছে 3টে নাম্বার অফ রেঞ্জিং রড লাগে। আর ইনডাইরেক্ট রেঞ্জিং এ মিনিমাম 4 নাম্বারস লাগে, 4টে নাম্বার মিনিমাম দরকার লাগে ইনডাইরেক্ট রেঞ্জিং করার জন্য। এটি প্রশ্ন আসে পরীক্ষার ক্ষেত্রে যে ডাইরেক্ট রেঞ্জিং এ মিনিমাম কটি রেঞ্জিং রড দরকার লাগে? 3টে, এবং ইনডাইরেক্টে 4টে মিনিমাম দরকার লাগে। এটি হচ্ছে আমাদের রেঞ্জিং রড। এইবার এর যে হাইট থাকে, এর হাইটটা অ্যাপ্রক্সিমেটলি আপনার 2 মিটার বা 3 মিটারেরও পাওয়া যায়, ভ্যারি করে, সেটা পাওয়া যায় দুটো রকমের। এইবার আমরা দেখব রেঞ্জিং কিভাবে করে, রেঞ্জিং ইনডাইরেক্টলি কিভাবে করা হয়। ইনডাইরেক্টলি রেঞ্জিং আমরা কখন করি সেটা আমাদের বুঝতে হবে তার আগে, আর ডাইরেক্ট রেঞ্জিং কখন করি সেটা আমাদের বুঝতে হবে আগে। যখন আমরা পয়েন্ট এ থেকে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট যখন আমরা মাপ নিই, তখন যদি সেটাকে সরাসরি আমরা দেখতে পাই, সেটাকে আমরা তখন ডাইরেক্ট রেঞ্জিং এর সাহায্যে করতে পারি। কিন্তু যদি আমরা সরাসরি দেখতে নাই পাই, যদি আমরা সরাসরি দেখতে না পাই, তখন কোন রেঞ্জিং আমরা করব? দেখা গেল একটি পাহাড়ি অঞ্চল যেটি এরকম হাইট এই টাইপের আছে, একটি উঁচু স্থল। আমার এখানে স্টেশন পয়েন্ট এ আছে, এখানে স্টেশন পয়েন্ট বি আছে। তো এখান থেকে এই যে দূরত্বটা আমি মাপবো, তার মাঝখানে তো আমার একটা উঁচু স্থলটা চলে এসছে। তাহলে আমরা কিভাবে মাপবো? এই ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট রেঞ্জিং ব্যবহার করি। আমরা কি করি, এখানে একটি রেঞ্জিং রড পুঁতে দিই, এখানে একটা রেঞ্জিং রড পুঁতি, এবং এই দুটো সাইডে দুটো রেঞ্জিং রড পোতা হয়। এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি। তো এই যে 10 দেখাচ্ছি আমরা এই জিনিসটা, এটা আমরা সামনাসামনি যখন দেখি, ফ্রন্ট ভিউ যেটাকে বলা হয়, সেটা দেখছি। যখন কোনো জিনিসকে আমরা সামনাসামনি দেখি তখন হচ্ছে ফ্রন্ট ভিউ। কিন্তু ফ্রন্ট ভিউতে আমরা এই জিনিসটা, বস্তুটিকে, ইনডাইরেক্ট রেঞ্জিংকে সঠিকভাবে বোঝাতে পারবো না। আমাদের যেতে হবে টপ ভিউ, যে উপর থেকে দেখলে কি রকম দেখায় রেঞ্জিংটি। তো উপর থেকে দেখবো আমরা কি রকম দেখাচ্ছে। দেখো, এটা আমাদের স্টেশন এ, এই পয়েন্টটি। এখানে আছে আমাদের স্টেশন বি, এই পয়েন্ট। এইবার এটা আমরা উপর থেকে দেখছি, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে এটা টপ ভিউ, এটি হচ্ছে টপ ভিউ উপর থেকে। এইবার এখানে দেখুন, এখানে পয়েন্ট সি আমি উল্লেখ করেছি, এখানে পয়েন্ট ডি উল্লেখ করেছি। তো এই দুটো পয়েন্ট কিন্তু আমার ফিক্স থাকবে, কিন্তু এই দুটো পয়েন্ট পরিবর্তন হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই দুটি পয়েন্ট কিন্তু এই রেখা বরাবর আসেনি। রেঞ্জিং এর কাজ কি? সোজা রেখায় আনা, তবে আমরা তার মাপটাকে তুলতে পারবো। তো আমরা এখনো অব্দি সোজা রেখায় আনতে পারিনি। আমরা এখানে
এটা দূরত্বে আছে একটা, তো এটাকে আমরা এখানে আনতে হবে। কিভাবে আনবো সেটার মেথডটাকে আমরা বলি হচ্ছে ইনডাইরেক্ট রেঞ্জিং। দেখুন, তো আমরা এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের দিকে তাকাবো। এ পয়েন্ট থেকে আমরা ডি পয়েন্টের দিকে তাকাবো, তাকিয়ে দেখতে পেলাম যে সি পয়েন্ট এর মাঝখানে আসছে না। তো সি পয়েন্টটাকে আমরা এখানে নামাবো এই জায়গাটাতে, এবং এর নাম দিয়ে দিলাম C1। এইবার বি পয়েন্ট থেকে নতুন সি পয়েন্ট, নতুন সি পয়েন্টের নাম কি C1। বি পয়েন্ট থেকে আমরা C1 এর দিকে তাকাচ্ছি, যে দেখতে পেলাম ডি তো মাঝখানে নেই, তাহলে ডিটাকেও নামাতে হবে আমাকে। ডিটাকে নামিয়ে আনলাম আমরা কোথায়, D1 এ। এইবার এ পয়েন্ট থেকে আমরা নতুন D1 এর দিকে তাকাবো, আবার দেখছি সি পয়েন্ট নেই, তাহলে সি পয়েন্টটাকে নামাতে হবে আমাকে। নামিয়ে আসলো পয়েন্টটা C2। এইবার বি থেকে C2 এর দিকে তাকাচ্ছি আমি, ডি পয়েন্ট নেই, আবার নতুন ডি পয়েন্ট তৈরি হবে D2। এইভাবে ক্রমশ প্রত্যেকটা পয়েন্ট নিচে আসতে থাকবে। তো আমরা সব সময় প্রথম পয়েন্ট থেকে একটা পয়েন্ট ছাড়িয়ে দ্বিতীয় পয়েন্টের দিকে তাকাবো, আবার শেষ প্রান্ত পয়েন্ট থেকে একটা পয়েন্ট ছাড়িয়ে আরেকটা পয়েন্টের দিকে তাকাবো, এবং মাঝ বরাবর পয়েন্টটিকে নিচে এনে এনে মাঝখানে আনার চেষ্টা করবো। দেখতে থাকুন কিরকম ভাবে হচ্ছে জিনিসটি। আবার এখানে সিটা আসলো, এটা C3 হলো নতুন পয়েন্ট। C3 থেকে আমি যখন এটাকে দেখতে গেলাম তখন এটা চলে এলো D3। এইবার যখন আমি D3টা দেখতে গেলাম তখন এই পয়েন্টটা হালকা নিচে আসবে এবং এখানে তৈরি হবে C4। এবং যখন বি থেকে আবার C4 দেখতে যাচ্ছি তখন দেখছি D3টা তার মাঝখানেই আসছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে রেখাটা সম্পূর্ণভাবে সোজা হয়ে গেছে। যে রেখা সোজা ছিল না সে রেখা আস্তে আস্তে ক্রমশ সোজা হয়ে গেছে। তো সোজা রেখাটি কি হচ্ছে, আমাদের এ পয়েন্ট আসছে এখানে, তারপরে কি আসছে C4 পয়েন্ট, তারপরে D3, তারপরে বি। এই সোজা রেখাটি যখন তৈরি হয়ে যাবে আমাদের ইনডাইরেক্ট রেঞ্জিং সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখানে চারটে রেঞ্জিং রোড ব্যবহার করছি, এ পয়েন্টে একটা, বি পয়েন্টে একটা, সি পয়েন্টে একটা, ডি পয়েন্টে একটা। তো এইভাবে ক্রমশ আমরা রেঞ্জিং রড ব্যবহার করে চারটে পয়েন্টকে সোজায় নিয়ে এসেছি। এই যে আমরা সোজায় নিয়ে আসলাম, এবার আমরা সহজভাবে এর মাপ করতে পারবো, কারণ আমাদের রেখা সোজা হয়ে গেছে। আমাদের এখানে শুধুমাত্র কাজটা কি রেঞ্জিং এর রেখা সোজা করা, সেটা আমাদের হয়ে গেছে। এবার আমি এখানে একটা কথা উল্লেখ করলাম যে মিনিমাম তিনটে বা চারটে লাগে, তিনটে ডাইরেক্টের জন্য, ইনডাইরেক্টের জন্য চারটে রেঞ্জিং রড লাগে। এখানে চারটে হয়ে গেছে, এখানে পাঁচটা লাগতে পারতো অবশ্যই। যদি এই ঢাল আরো উঁচু থাকতো তখন সেই ক্ষেত্রে আমাদের 5টা 6টা আরো বেশি রেঞ্জিং রড লাগতো, এবং যত বেশি রেঞ্জিং রড লাগতো ইনডাইরেক্ট রেঞ্জিং এ তত এটা বেশি কমপ্লেক্স হয়ে যেত, তত কঠিন হয়ে যেত আমাদের জন্য এই রেখাটাকে সোজা করা। কিন্তু সোজা করতে হবে, এটাই আমাদের মেথড, এটাই আমাদের প্রসেস, যেভাবে আমরা ইনডাইরেক্ট রেঞ্জিংটাকে করি। তো ধন্যবাদ, এইভাবেই আমরা আজকে ইনডাইরেক্ট রেঞ্জিংটি শিখলাম। নমস্কার।